হ্যাঁ, আগে যে আমরা SN2 রিঅ্যাকশন পড়েছি এবং সেখানে আমরা বলেছি যে S ফর সাবস্টিটিউশন, আর N হচ্ছে ফর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এবং আমরা কি দেখেছি যে CH3 ক্লোরাইডকে যদি আমরা অ্যাকোয়াস KOH সহকারে হিট করি তাহলে আমরা সেখানে দেখেছি যে OH মাইনাস এটা নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করে এবং লিভিং গ্রুপকে সাবস্টিটিউট করে, প্রতিস্থাপিত করে, এবং নতুন কার্বন অক্সিজেন বন্ড তৈরি হয় প্লাস লিভিং গ্রুপ বেরিয়ে যায়। এটা হচ্ছে লিভিং গ্রুপ। OH মাইনাস হলো নিউক্লিওফাইল। আর আমরা বলেছি যে এই কার্বন হ্যালোজেন বন্ডের মধ্যে কার্বন হচ্ছে ডেল্টা প্লাস পোলারাইজড এবং হ্যালাইড ডেল্টা মাইনাস পোলারাইজড, এবং রিঅ্যাকশনের রেট হয়ে থাকে কে রেট কনস্ট্যান্ট, কনসেন্ট্রেশন নিউক্লিওফাইলের উপর নিউক্লিওফাইলের 1 অর্ডারের সাথে প্রপোর্শনাল এবং সাবস্ট্রেটের 1 অর্ডারের সাথে প্রপোর্শনাল রিঅ্যাকশনের রেট। এটাকে ঘাত অর্ডার বলা হয়। নিউক্লিওফাইলের সাথে 1 অর্ডারের সমানুপাতিক এবং সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের সাথে 1 অর্ডারের সমানুপাতিক, তার জন্য ওভারঅল অর্ডার হয়ে থাকে 1 + 1 2। সেখান থেকে বলা হয় যে বাইমলিকুলার দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন প্রক্রিয়া SN2। এবং আমরা আগের দিন বলেছি যে মিথাইল, যেটাকে মিথাইল হ্যালাইড হচ্ছে সব থেকে ফাস্টেস্ট রেট দেখাবে, তারপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি। আমরা বলেছি যে স্টেরিক ক্রাউডিং এর জন্য রিঅ্যাকশন রেট কমবে। কারণ কি? কারণ SN2 রিঅ্যাকশনে সবসময় অ্যান্টি বন্ডিং এ অ্যাটাক হয়, অ্যান্টি বন্ডিং অরবিটালতে অ্যাটাক হয়, এবং অ্যান্টি বন্ডিং অরবিটালটা কোন দিকে আছে? ব্যাক সাইডে আছে, ব্যাক সাইডে আছে। আর যেহেতু স্টেরিক ক্রাউডিং এর জন্য এই ব্যাক সাইডের যে অ্যান্টি বন্ডিং অরবিটালটা সেটা ক্রাউডেড, মানে সেটাতে অ্যাপ্রোচ করা মুশকিল হয়, ওভারল্যাপ অরবিটালে ওভারল্যাপ হয় না, তার জন্য স্টেরিক ক্রাউডিং করার সাথে সাথে SN2 রিঅ্যাকশনের রেট কমবে, ডিক্রিজেস। তো আজকে আমরা পড়বো SN1 রিঅ্যাকশন। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা আগের দিন পড়েছিলাম যে কার্বন হ্যালোজেন বন্ডের টারশারি হ্যালাইডের ক্ষেত্রে এই স্টেরিক হিন্ডেন্সের জন্য টেট্রাহেড্রাল মলিকুল, সেই স্টেরিক হিন্ডেন্সের জন্যই ব্যাক সাইডে অ্যাটাকটা নিউক্লিওফাইল ব্যাক সাইডে অ্যাটাক করতে পারে না। বোঝা গেল? তাহলে কি হয় অ্যাকচুয়ালি, এটাকে যখন সলভেন্টের মধ্যে মানে রিঅ্যাকশন সিস্টেমে রাখা হয় তখন এই বন্ডটা ব্রেক হয় এবং সেখানে টারশিয়ারি কার্বোকাটায়ন তৈরি হয়। এবং লিভিং গ্রুপ বেরিয়ে গিয়ে লিভিং গ্রুপ দূরে থাকে। সিচুয়েশনটা এরকম, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে এখানে একটা কাপলের মধ্যে রিলেশনশিপ ছিল, একটা বন্ডিং ছিল, কিন্তু দীর্ঘদিন অনঠন বা সাংসারিক অভিযোগের ফলে তাদের মধ্যে বন্ডটা খুবই দুর্বল হচ্ছিল। তারা অনেকদিন সহ্য করেছে কিন্তু আর কোনোভাবে সহ্য হচ্ছে না, তখন তারা কি করলো, একটা ডাইভোর্স নিয়ে এলো। তো ডাইভোর্সের পরে কার্বোকেটায়ন আলাদাভাবে থাকছে এবং কার্বো অ্যানায়ন, মানে দুজন স্বামী স্ত্রী দুজনেই আলাদা হয়ে আলাদা আলাদাভাবে থাকছে। এটাকে বলা হয় ইন্টারমিডিয়েট। তাহলে ইন্টারমিডিয়েট কি জিনিস? ইন্টারমিডিয়েট হচ্ছে যে যেখানে দুজনকে আলাদা আলাদাভাবে তোমরা বিচার করতে, আলাদাভাবে জাজ করতে হবে। ভালো করে লক্ষ্য করো, এখানে ব্রোমাইড নিয়েছে, তো ব্রোমাইড খেয়ে প্রথমে বিয়োজিত হয়ে কার্বোক্যাটায়ন তৈরি করে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি করে, আর এটাও আলাদা আলাদা থাকে। তো এটা অ্যাকচুয়ালি একটা ডাইভোর্স, একটা ম্যারেজ রিলেশনশিপ বা কাপল রিলেশনশিপ ছিল, সেখানে কমপ্লিটভাবে ডাইভোর্স হয়েছে।
তাহলে এই যে বন্ডটা ব্রেক করছে এটা কিন্তু নিজেদের মধ্যকারের ব্যাপার, নিউক্লিওফাইলের কোনো ব্যাপারই আসছে না। তারা ডাইভোর্স নেবে কি নেবে না সেটা ডিপেন্ড করছে পুরোপুরিভাবে তাদের নিজেদের বন্ডিং স্টেবিলিটির উপরে। এখানে নিউক্লিওফাইলের কনসেপ্ট আসছে না। তাহলে রিয়াকশন ফার্দার কি হচ্ছে, ফার্দার ফার্দার ডাইভোর্স নিয়ে নিয়েছে, তারপর আলাদা আলাদা অনেকে দুজনেই আছে, কিন্তু তারপর কিছুদিন পরে আবার গিয়ে আরেকজনের সাথে বিয়ে হলো। তাহলে এমি এমি এবং ধরতে পারি যে যদি আমরা নিউক্লিওফাইল বন্ড বানাই তাহলে কিছুদিন পরে আবার তাদের বিয়ে হয়ে গেলো, আবার একটা নতুন বন্ড তৈরি হলো। এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন। তাহলে ভালো করে বোঝার চেষ্টা করো, এই SN1 রিঅ্যাকশনে নিউক্লিওফাইল থাকছে কি থাকছে না কোনো ম্যাটার করছে না। তাদের মধ্যে সংসারিক অভিযোগ বা অনটনের কারণেই তাদের বন্ড ব্রেক হওয়ার মূল কারণ। এখানে প্রলোভনের কোনো ব্যাপার নেই। SN2 রিঅ্যাকশনে কি হয়, থার্ড পার্সনের প্রলোভন থাকে যেটা কি করে বন্ডটাকে ভাঙতে মানে প্রমোট করে। কিন্তু এখানে নিউক্লিওফাইলের কোনো রোল নেই, সম্পূর্ণ এই মলিকিউলের উপর ডিপেন্ড করছে যে তারা কতটা হ্যাপি। তারা হ্যাপি নয় বলে ডাইভোর্স নিয়েছে, ডাইভোর্স নেওয়ার পরে কিছুদিন আলাদা আলাদাভাবে থেকেছে, তার জন্য তাকে ইন্টারমিডিয়েট বলা হচ্ছে, আলাদাভাবে থাকার জন্য তাকে ইন্টারমিডিয়েট বলা হচ্ছে, তারপর তারা আরেক ফার্দার আরেকটা ম্যারেজ করেছে। তো এটা হচ্ছে আমাদের SN1 রিঅ্যাকশন মেকানিজম। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এখানকার এই রিঅ্যাকশনের রেট কিসের উপর ডিপেন্ড করবে। তাহলে রিঅ্যাকশনের রেট নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের সাথে ডিপেন্ড কি করবে, নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের সাথে ডিপেন্ড করবে না, তার জন্য জিরো অর্ডারে ডিপেন্ড করবে, মানে করবে না। আর সাবস্ট্রেট এটা হচ্ছে এক অর্ডারে ডিপেন্ড করবে। তো কোনো কিছু পাওয়ার জিরো মানে সেটা আমরা লিখতে পারি K ইন্টু সাবস্ট্রেট। তাহলে এখানে রিঅ্যাকশনের রেট শুধুমাত্র সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করছে, এখানে ম্যাটারই করছে না নিউক্লিওফাইল কত স্ট্রং, মানে পরবর্তী ক্ষেত্রে কার সাথে বিয়ে হবে সেটার উপর ডিপেন্ড করছে না। সে ভালো হলে তো ভালো, খারাপ হলে ভালো, কিন্তু সেটার উপর ম্যাটার করছে না। এরা তার টেম্পোরারি রিলিফ পাওয়ার জন্য ডাইভোর্স নিয়ে নিয়েছে। তার জন্য রিঅ্যাকশন রেট শুধুমাত্র সাবস্ট্রেটের উপর, একটা অনুর উপর, একটা অনু বা মলিকুলের উপর ডিপেন্ড করার জন্য একে বলা হয় ইউনিমলিকুলার। ইউনিমলিকুলার বা এক আণবিক। তুমি ভালো করে লক্ষ্য করো টাইটেলটা দিয়েছে, ওকে। তো ভালো করে লক্ষ্য করো রিঅ্যাকশনের টাইটেল দেওয়া আছে এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন রিঅ্যাকশন, তার জন্য থেকে এক আণবিক বলা হয়েছে। তাহলে রিঅ্যাকশনটা কিভাবে হয়, মেকানিজম কি না, প্রথমে মলিকুলটা ডিসোসিয়েট হবে, ডিসোসিয়েট মানে বন্ডটা ভাঙবে, বন্ড ভেঙে কার্বোকার্বন এবং লিভিং গ্রুপ বেরিয়ে যাবে। এরপর কার্বোকার্বন পরবর্তী সেকেন্ড ধাপে স্টেপ 2, এটা স্টেপ 1, আর পরের ধাপটা হচ্ছে স্টেপ 2। তো স্টেপ 1-এ ডিসোসিয়েট হলো, ডাইভোর্স হলো বলতে হবে, তাদের মধ্যে দুটো এই কার্বোকার্বনের হচ্ছে একটা ইন্টারমিডিয়েট, এবং তারপর হচ্ছে সেকেন্ড টাইম ম্যারেজ হচ্ছে নিউক্লিওফাইলের সাথে বন্ড তৈরি করছে। এটা হচ্ছে SN1 রিঅ্যাকশন। রিঅ্যাকশনের রেট মতো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে ইউনিমলিকুলার রিঅ্যাকশন। এখন শুধুমাত্র যেহেতু সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের উপর রিঅ্যাকশন করছে, তাহলে সাবস্ট্রেটের উপরই রিঅ্যাকশন রেটটা ডিপেন্ড করবে। তাহলে সাবস্ট্রেট থেকে কি তৈরি হচ্ছে, ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। তাহলে তোমাকে বুঝতে হবে এই যে ডাইভোর্স হলো, ডাইভোর্সের পরে এই ইন্টারমিডিয়েট যে তৈরি হলো তারা কি সেটা কতটা স্টেবল, মানে ধরো বিয়েটা স্বামী স্ত্রীর মধ্যে ডাইভোর্স হয়ে গেল, তারপর তারা আলাদা হয়ে গেল, এরপর তারা কতটা স্টেবল। যদি এরকম সিচুয়েশনটা হতো মিথাইল ক্লোরাইডের মধ্যে, যেমন মিথাইল ক্লোরাইডটা এখন কি ডাইভোর্স নিয়ে আলাদা আলাদাভাবে থাকতে পারে, মিথাইল CH3+ Cl-, এখানে আলাদাভাবে থাকা সম্ভব নয়, কারণ ডাইভোর্সের পরে, কারণ কি, কারণ অলরেডি পালিয়ে এসে বিয়ে করেছিল, বাবা মা কোনো পরিবারের সাপোর্ট নেই, তাহলে বিয়ে যদি ডাইভোর্স নেয় তাহলে গিয়ে কোন পরিবারে থাকবে, ভালো করে বোঝার চেষ্টা করো, কানেক্ট করার চেষ্টা করো। যদি মিথাইল ক্লোরাইডের মধ্যে সিচুয়েশন যদি SN2 যে ওখানে যদি SN1 করতে চাই আমি, তাহলে ডাইভোর্স করাতে হবে। ডাইভোর্স করাতে গেলে কি করতে হবে, মিথাইল আলাদা হওয়ার পর তারা থাকবে কোথায় গিয়ে, কারণ মেয়েটা তো আর ঘুরে কোনো পরিবারে যেতে পারবে না, তাহলে ওখানে ডাইভোর্স নেওয়া সম্ভব নয়। কিন্তু এখানে যেহেতু দুটো পরিবারের সাপোর্ট ছিল, দুজনেই বলতে পারো ভালো ইনকাম করে, সব কিছু ঠিকঠাক ছিল, তাহলে ডাইভোর্স নেওয়ার পরে কিন্তু প্রত্যেকের অনেক কিছু আছে, অনেকে সাপোর্ট করার আছে, তার জন্য তারা ডাইভোর্স নিয়ে থাকতে হবে। তাহলে ইন্টারমিডিয়েট স্টেবিলিটি, তাহলে এই যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়নের যে স্টেবিলিটি তার উপর রিঅ্যাকশন রেট ডিপেন্ড করবে, স্টেবিলিটি। তো রিঅ্যাকশন রেট সাবস্ট্রেটের উপর ডিপেন্ড করে, আর সাবস্ট্রেট থেকে ইন্টারমিডিয়েট তৈরি হয়, তাহলে ইন্টারমিডিয়েট স্টেবিলিটি এবং তথা
বলতে গেলে ক্যাটায়ন স্টেবিলিটির উপর রিয়াকশন রেট ডিপেন্ড করবে। তাহলে বুঝবো চলো ভালো করে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কিভাবে বাড়াতে পারি আমরা। তো প্রথমে যদি তোমরা বলো যে মিথাইল ক্লোরাইডের ক্ষেত্রে যেখানে SN2 হয়েছিল সেখানে তোমরা SN1 করবে, তাহলে বন্ডটা ভেঙে প্রথমে তোমাকে মিথাইল কার্বোক্যাটায়ন তৈরি করতে হবে, প্লাস Cl- তৈরি করতে হবে। আর তারপরে তোমরা যদি বলো 1 ডিগ্রি 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডকে যদি তোমরা ডিসোসিয়েট করে কার্বোক্যাটায়ন করো প্লাস Cl- করো, তাহলে এখানে SN1 হবে। SN হওয়ার জন্য প্রত্যেকটাকে ভাঙতে হবে, প্রথমে মলিকুলগুলোকে ভাঙতে হবে, ডাইভার্স করাতে হবে। আর যদি তোমরা 2 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডকে SN1 করাতে চাও, তাহলে এখানে এই ইন্টারমিডিয়েট তৈরি হবে, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে এবং 3 ডিগ্রি। ভালো করে বোঝার চেষ্টা করো কেন 11টা ইম্পর্টেন্ট ইলেভেনে পড়াশোনা করা। তো এখন ভালো করে দেখো ওই প্রত্যেকটা সিস্টেমকে আমরা SN1 ভেঙে দিয়েছি, তাহলে SN1 হলে রিঅ্যাকশন রেট ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে। তাহলে কোন কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল, কারণ এখানে দেখো 9টা আলফা হাইড্রোজেন আছে, তাই এখানে হাইপার কনজুগেশন 3টা মিথাইল উপর হাইপার কনজুগেশন, ওটা 9টা আলফা হাইপার কনজুগেশন আছে, এখানে 6টা আলফা হাইড্রোজেন, এখানে 3টে, এখানে 0। তাহলে ডাইভোর্স নেওয়ার পরে কোনো স্টেবিলিটি নেই, ইন্টারমিডিয়েটে যদি স্টেবিলিটি না থাকে তাহলে সে বন্ডটা কিন্তু SN1 ভাঙবে না, সে সবসময় চাইবে SN2 করতে, কারণ এই বন্ডটা ভেঙে যে ইন্টারমিডিয়েট তৈরি তার কোনো স্টেবিলিটি নেই। আর যত এদিকে আলফা CH বন্ড বাড়ছে তত স্টেবিলিটি বাড়ছে, তাহলে তারা বন্ড ভেঙে দেবে, স্টেবিলিটি বাড়ছে তাহলে রেট বাড়বে। তাহলে এখানে হাইপার কনজুগেশন প্লাস আই এফেক্ট আছে, তোমরা জানো ইন্ডাকটিভ এফেক্ট মিথাইল গ্রুপে, তো এখানে 3টে আছে, এখানে 2টো প্লাস আই এফেক্ট আছে, প্লাস আই এখানে একটা আছে। তাহলে বুঝতে পারছো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি যত বাড়বে SN1 রিঅ্যাকশনের রেট তত বাড়বে, তাহলে এখানে SN1 এর রিঅ্যাকশন রেট তত ইনক্রিজ করবে। তাহলে আমরা কি বুঝলাম যে SN2 হবে মিথাইল ক্লোরাইডে, তারপর হবে 1 ডিগ্রিতে, কারণ তাদের ক্ষেত্রে ডাইভোর্স নিয়ে আলাদা হওয়ার কোনো ব্যাপার নেই, তারা সবসময় প্রলোভনে থাকবে যে বেটার নিউক্লিওফাইল কখন আসবে। আর যখন টারশিয়ারির দিকে যাব তখন দেখতে হবে যে সেখানে তারা অ্যাডজাস্ট না করতে পারে, তখন ব্রেকআপ করবে, মানে ডাইভোর্স করে নেবে, এবং ডাইভোর্স করার পর প্রত্যেকে নিজেদের বাড়িতে আলাদা আলাদাভাবে থাকবে, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলছি। ইন্টারমিডিয়েটের পরে আবার কি নতুন করে বন্ড বানাবে। কিন্তু SN2-তে কোনো ইন্টারমিডিয়েট, এখানে যে SN2 হচ্ছে এখানে কোনো ইন্টারমিডিয়েট তৈরি হবে না, এখানে তৈরি হবে ট্রানজিশন স্টেট। তো আমরা পরে একদিন ট্রানজিশন স্টেট কি সেটা জানাবো। ট্রানজিশন স্টেট এখানে কোনো ইন্টারমিডিয়েট তৈরি হবে না, তাহলে SN এবং SN2 কোন রিঅ্যাকশনতে ইন্টারমিডিয়েট তৈরি হয় সেটা সবসময় হবে SN1, এখানে ইন্টারমিডিয়েট তৈরি হয়। SN2-তে কোনো ইন্টারমিডিয়েট হয় না, সিঙ্গেল ট্রানজিশন স্টেট ইন্টারমিডিয়েট। এবং ইন্টারমিডিয়েটটা কি না কার্বোক্যাটায়ন। তাহলে এগুলো তোমরা ধীরে ধীরে নোট করতে হবে তোমাদের শুনে শুনে, যে SN1 রিঅ্যাকশন রেট ডিপেন্ড করবে শুধুমাত্র সাবস্ট্রেটের উপর, ইউনিমলিকুলার অ্যাগানোবিক রিঅ্যাকশন এবং রিঅ্যাকশনের রেট ডিপেন্ড করবে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, ইন্টারমিডিয়েট স্টেবিলিটির উপর। এবং এর মধ্যে SN1 রিঅ্যাকশনে ইন্টারমিডিয়েট তৈরি হবে, কিন্তু SN2 রিঅ্যাকশনে শুধুমাত্র ট্রানজিশন স্টেট থাকবে। তাহলে SN1 রিঅ্যাকশনে কটা ট্রানজিশন স্টেট থাকবে, SN2 রিঅ্যাকশনে কটা ট্রানজিশন স্টেট থাকবে, পরের দিন আমরা ডিসকাস করবো। আজকে আমরা এত পর্যন্ত রাখলাম। আর শেষের দিনে যেটা তোমাদেরকে বলেছিলাম, আগের দিন যেটা আমরা বলেছিলাম যে আমরা শুধু অ্যালকিল হ্যালাইড তার সাথে আরেকটা ক্লাসের মলিকুল যা SN2 রিঅ্যাকশন দেবে, SN2 রিঅ্যাকশন SN1 এবং SN1 and SN2 রিঅ্যাকশন আরেক ক্লাসের মলিকুল দেবে, সেটা হচ্ছে অ্যালাইলিক হ্যালাইড আর হচ্ছে বেঞ্জাইলিক হ্যালাইড। তো এদেরকে যদি তুমি এরা সবসময় SN1 রিঅ্যাকশন দেবে, তার কারণ হচ্ছে এদের ওই ডাইভোর্সের পর যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হচ্ছে খুবই স্টেবল, কারণ এই যে অ্যালাইলিক কার্বোক্যাটায়নটা এটাতে দেখো রেজোনেন্স হচ্ছে, তো রেজোনেন্সের জন্য স্টেবল হচ্ছে। তো একই রকম ভাবে এখানেও তোমরা এখানে ভালো করে লক্ষ্য করে দেখতে পাবে এই বেঞ্জাইলিক যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে ডিসোসিয়েশনের ফলে SN1 করার ফলে, তো যখনই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট স্টেবল হবে তখন কিন্তু সেখানে SN1 হবে।
তো এই যে বেঞ্জাইলিক অ্যাভোগাড্রো তৈরি হচ্ছে, এখানেও কিন্তু এই বেঞ্জাইলিক অ্যাভোগাড্রো আনস্টেবল, তার জন্য এখানে SN1 হবে। তাহলে SN1 এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে কার্বোক্যাটায়ন স্টেবিলিটি বা ইন্টারমিডিয়েট স্টেবিলিটি। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো যে অ্যালকিল হ্যালাইড, বিভিন্ন অ্যালকিল হ্যালাইড রেটের রেট, বিভিন্ন যে অ্যালকিল হ্যালাইডগুলো তাদের রেটের অর্ডারটা কোনটা, তো ভালো করে এখন বোঝার চেষ্টা করো। আমরা এখানে শেষ করব যে আর আয়োডাইড, আর বিআর, আর সিএল এবং আর এফ, এদের মধ্যে কোন অ্যালকিল হ্যালাইড সব থেকে বেশি রিয়াক্টিভ। তো যদি তোমরা SN2 রিয়াকশনের কথা বলো, যদি আমরা প্রত্যেকটা অ্যালকিল হ্যালাইড SN2 রিয়াকশন দেবে, তাহলে কি তৈরি হবে? রিয়াকশনের পরে নতুন নিউক্লিওফাইল বন্ড বানাবে এবং প্লাস একটা I- লিভিং গ্রুপ তৈরি হবে, লিভিং গ্রুপ। তো এখানে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে কি কার্বন আর আয়োডিনের বন্ড, মানে হ্যালোজেনের বন্ড ব্রেক হচ্ছে, তো বন্ড ভাঙার জন্য শক্তি লাগাতে হবে। যত দুর্বল বন্ড হবে তত সহজে বন্ডটাকে ভাঙা যাবে। আর দুই হচ্ছে লিভিং গ্রুপ যেটা বেড়ে যাচ্ছে, লিভিং গ্রুপ যেটা আয়োডাইড মাইনাসে বেড়ে যাচ্ছে, তার স্টেবিলিটি, যে ভেঙে বেড়ে যাচ্ছে সে যদি খুবই শান্ত শিষ্ট, মানে খুব স্টেবল হয়, তাহলে সে চুপচাপ বেড়ে চলে যাবে। তাহলে তার স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে, দুটো জিনিসের উপর রিয়াকশন রেট ডিপেন্ড করছে। তাহলে যদি তোমরা দেখো যে I মাইনাস তৈরি হবে, এখানে SN2 যদি হয় I মাইনাস তৈরি হবে, এখানে Br মাইনাস তৈরি হবে, Cl মাইনাস এবং হচ্ছে M মাইনাস। এদের মধ্যে সব থেকে বেশি স্টেবল কি? এদের মধ্যে সব থেকে স্টেবল হচ্ছে I মাইনাস, স্টেবিলিটি এদিকেই বাড়ছে এবং বন্ড ডিসোসিয়েশন এনার্জি কমছে এদিকে, কারণ কার্বন আয়োডিন বন্ড সব থেকে লম্বা, আয়োডিনের সাইজ বড় হওয়ার জন্য, তাহলে কম পরিমাণ এনার্জি দিয়ে বন্ডটা ভাঙতে পারবো আমরা। তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি যত তোমরা আয়োডিন এদিকে আসবে তত কমছে, তাহলে রেট বাড়বে। আরেক দিক থেকে তোমরা বলতে পারো লিভিং গ্রুপের স্টেবিলিটি, লিভিং গ্রুপের স্টেবিলিটি বেশি, I মাইনাস মোর স্টেবল দেন Br মাইনাস এন্ড Cl মাইনাস স্টেবিলিটি। তো লিভিং গ্রুপে যেহেতু স্টেবিলিটি বাড়ছে তার জন্য রেট বাড়ছে। তাহলে তোমরা আজকে কয়টা জিনিস ভালো করে শিখলে, যেটা হচ্ছে SN2 কেন বায়োমলিকুলার বলা হয়, SN1 কেন ইউনিমলিকুলার বলা হয়, কোন রিয়াকশন ইন্টারমিডিয়েট তৈরি হয়, কোন রিয়াকশনে ট্রানজিস্টর রেট তৈরি হয়, এবং রিয়াকশনের রেট কিসের উপর ডিপেন্ড করে। SN2 তে আমরা স্ট্যাটিক ক্রাউডে এক্সপ্লেন করেছি, আর SN1 রিয়াকশনের রেট কার্বোক্যাটায়ন স্টেবিলিটি, হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্টের সাথে রিলেটেড। আর শেষে লিভিং গ্রুপের স্টেবিলিটি এবং বন্ড ডিসোসিয়েশন এনার্জি। বন্ড ডিসোসিয়েশন এনার্জি যত কম হবে তত সহজে বন্ড ভাঙতে পারবে। SN1 অথবা SN2 যে কোনো রিয়াকশন রেট ফার্স্ট হবে, কারণ দুটো রিয়াকশনে বন্ড ভাঙতে হচ্ছে আলটিমেট। আর লিভিং গ্রুপের স্টেবিলিটি, যত লিভিং গ্রুপটা ভালো স্টেবল হবে, সে বেরিয়ে গিয়ে চুপচাপ বেরিয়ে চলে যাবে। সে জানে যে অলরেডি আরেকজনের সাথে সে অ্যাফেয়ার করছে, তো আমার চুপচাপ বেরিয়ে যাওয়াটা উচিত। তো পরের ক্লাসে আমরা ডিসকাস করবো সলভেন্ট এফেক্ট এবং SN1 SN2 রিয়াকশনের স্টিরিওকেমিস্ট্রি।